আচ্ছা, শুনতে পাচ্ছ? অডিও যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখো, তোমাদের সিলেবাসে আগে কতদিন কতটা হয়েছিল? ইলেকট্রিক্যালের সিলেবাস কতটা পড়েছিলাম? আজকে তো এই ইলেকট্রিক্যালে ফ্যারাডে থেকে করানোর কথা ছিল। প্যারাডির থেকে পড়ানোর কথা ছিল? ঠিক আছে। হুম। এক মিনিট দাঁড়াও। তাহলে আগের দিন আমরা মনে হয় ইন্ডাক্টরটা বলেছিলাম, ক্যাপাসিটরটা বলেছিলাম না? ইন্ডাক্টরটাও বলিনি মনে হয়, শুধু ইন্ডাক্টরটা বলেছিলাম কি আমার খেয়াল নেই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ইন্ডাক্টরটা বলেছিলেন। ইন্ডাক্টর বলেছিলাম তো। হুম। আচ্ছা, দেখো, ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা আমি তোমাদের পড়তে বলেছিলাম। ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কে ফোন করছে দেখো? হ্যাঁ, কে? হ্যাঁ, দরকার নেই। আচ্ছা, ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বলো কে কি পড়েছো, কতটা কি জানো বলো। পড়েছো? বলো, কেউ কিছু বলো, অন্তত অল্প কিছু বলো। ফ্যারাডের ফার্স্ট ল, সেকেন্ড ল সম্বন্ধে বলো কিছু। দুটো ল বলেছিল তো ফ্যারাডে। তারপর আমি আরো বলবো, তোমাদের চিন্তা নেই, তোমরা মোটামুটি বলো। একটু পড়তে হবে, একটু না পড়লে হবে না, বুঝতে পেরেছো? তো ফ্যারাডের ফার্স্ট ল বলছে যে ইএমএফ ইনডিউসড is proportional to rate of change of flux linkage। ঠিক আছে, এইবার এই কথাটার মানেটা কি? কথাটার মানেটা হচ্ছে, ওরস্টেড বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি বলেছিলেন যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাই, তাহলে দেয়ার উইল বি আ ফ্লাক্স অ্যারাউন্ড ইট। ঠিক আছে, এইবার ফ্লাক্সের ডাইরেক্ট মানে কারেন্ট ফ্লো এর জন্য ফ্লাক্স তৈরি হবে, মানে একটা কারেন্ট কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে তার জন্য ফ্লাক্স তৈরি হবে। তো এইখানে ইএমএফ ইনডিউসড মানে কি বোঝাতে চাওয়া হচ্ছে, এই গুরুত্বটা কি? ইএমএফ ইনডিউসড মানে হচ্ছে, ধরো আমার কাছে একটা কন্ডাক্টর আছে, এনি কন্ডাক্টর, সাপোজ দিস ইজ ওয়ান কন্ডাক্টর। এই কন্ডাক্টরটা সাপোজ ধরো নাম আমি দিচ্ছি এ বি। ঠিক আছে, তো এই এ বি কন্ডাক্টরের মধ্যে আমি যদি কোনো ভোল্টেজের মধ্যে তৈরি করতে চাই, মানে এই টার্মিনালের এক পাশে যদি আমি প্লাস মাইনাস কিছু একটা ভোল্টেজ তৈরি করতে চাই, দেন হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট যার জন্য আমরা এখানে ভোল্টেজ তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই কন্ডাক্টরের এই দুটো পিনের এক পাশে ভোল্টেজ তৈরি করার উপায়টা হচ্ছে, যদি দেয়ার ইজ এ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ আমি করতে পারি। এবার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ মানে কি? এটা মানে হচ্ছে টাইমের রেসপেক্টে ফ্লাক্সের পরিমাণ কমা বাড়া করাতে হবে। এবার ফ্লাক্সের টাইমের রেসপেক্টে ফ্লাক্সের পরিমাণ কমা বাড়া করানোর অর্থটা কি? যেমন ধরো, আমি ফর এক্সাম্পল বলছি, যে যদি একটা কন্ডাক্টর হয় বা একটা কয়েল ধরো, কয়েল হচ্ছে কি? কয়েল হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্যে যদি মাল্টিপল টার্নস থাকে,
এবার যখন তুমি কন্ডাক্টর কয়েলের মধ্যে দিয়ে হোক বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে হোক কারেন্ট পাঠাও, তো তার জন্য একটা ফ্লাক্স তৈরি হয়, যেটা আমরা ওরস্টেডের থেকে আমি জানতে পেরেছিলাম, ওরস্টেড বাবু এটা বলে গেছিলেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এর কাছে কাছে পিঠে যদি একটা কয়েল নিয়ে আসি অথবা সেকেন্ড একটা কন্ডাক্টরকে নিয়ে আসি, যাকেই নিয়ে আসি, it will never happen that all the flux lines will link the second conductor. মানে ধরো দিস ইজ কয়েল এ, ঠিক আছে, আর ধরে নাও দিস ইজ কন্ডাক্টর, ধরে নাও কন্ডাক্টর এক্স, ঠিক আছে। এটা কখনোই পসিবল নয় যে কয়েল এ তে উৎপন্ন হওয়া যে ফ্লাক্স গুলো থাকবে তার 100% ফ্লাক্স এই তোমার কন্ডাক্টর এক্স এর মধ্যে দিয়ে পাস করবে, ঠিক আছে, যদি আমি সেটাকে এক্সটার্নালি প্লেস করে থাকি, ঠিক আছে, ইট উইল নেভার হ্যাপেন। তার মানে কি হবে, দের অলওয়েজ বি আ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি, কয়েল এ তে যত পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে ডিউ টু কারেন্ট ফ্লো, তার একটা ফ্র্যাকশন মানে খানিকটা পরিমাণ কিন্তু কন্ডাক্টর এক্স এর সাথে লিঙ্ক করছে। তাহলে ফ্লাক্স আর ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে ফারাকটা কি, যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে যা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স। আর ফ্লাক্স লিঙ্কেজ মানেটা কি, ফ্লাক্স লিঙ্কেজ মানেটা হচ্ছে the fraction of the flux produced in a coil that will link a separate coil or conductor, সেই ফ্র্যাকশনটাকে আমরা বলি ফ্লাক্স লিঙ্কেজ, মানে কতটা ফ্র্যাকশন অফ দ্য ফ্লাক্স উইল লিঙ্ক দ্য আদার কন্ডাক্টর অর দ্য কয়েল, ঠিক আছে, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ হিসাবে। এইবার ফার্স্ট লটা আমাদের যেটা বোঝালো সেটা হচ্ছে যদি একটা কন্ডাক্টরের মধ্যে আমাকে ভোল্টেজ উৎপন্ন করতে হয় তাহলে দেয়ার হ্যাজ টু বি এ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, সেখানে একটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ থাকতে হবে। দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। খুব ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, ঠিক আছে। ফ্লাক্স আর ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে ফারাকটা কি, আর ইএমএফ উৎপন্ন হওয়ার জন্য কিসের দরকার আছে, মানে ভোল্টেজ তৈরি করার জন্য বা ভোল্টেজ উৎপন্ন হওয়ার জন্য কিসের দরকার আছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে দেখা গেল যে এই যে ভোল্টেজটা তৈরি হলো, দ্যাট ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ টার্নস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য কয়েল, দ্যাট ইজ এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। নাও দিস ফাই ইজ বেসিক্যালি অ্যামাউন্ট অফ ফ্লাক্স, ঠিক আছে। আর উনি এইখানে যে স্টেটমেন্টটা দিয়েছিলেন এই স্টেটমেন্টটা হচ্ছে এরকম, ই ইজ প্রপোর্শনাল টু ডি সাই বাই ডিটি, ঠিক আছে, where psi is the flux linkage and psi is equal to আমরা লিখে থাকি n phi। n phi মানে হচ্ছে কতটা fraction of the flux will link the, ঠিক আছে, other coil। এবার এই যে এক্সপ্রেশনটা চলে এলো এটাকে আমরা বলছি হচ্ছে তোমার সেকেন্ড ল। এবার থার্ড ল যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে লেঞ্জেস ল বলা হয়। লেঞ্জেস ল কি বলে, লেঞ্জেস ল বলে হচ্ছে এফেক্ট অপোজেস দ্য কজ, এফেক্ট অপোজেস দ্য কজ, অপোজেস দ্য কজ। বড় হয়ে গেলে বাবা মায়ের সঙ্গে ঝগড়া একটু বেশি লাগে, তো যার জন্য সৃষ্টি তাকে একটু বাধা দেওয়ার টেন্ডেন্সি বা চেষ্টা আমাদের একটু বেশি থাকে, এটা বাই নেচার, এটা কিছু করার নেই। তো দিস এফেক্ট অপোজেস দ্য কজ এর মিনিংটা কি, এর মিনিংটা হচ্ছে এই ভোল্টেজ আর ফ্লাক্স এই দুটোর মধ্যে ফ্লাক্স ইজ দি কজ and EMF induced or E, that is the effect। তো এখানে আমরা কি ইউজ করি, E ইকুয়ালস একটা মাইনাস সাইন ব্যবহার করি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। তো এই মাইনাস সাইনটা কেন ব্যবহার করা হচ্ছে, টু ইন্ডিকেট দ্যাট এফেক্ট অপোজেস দ্য কজ, ঠিক আছে, যাতে করে বোঝা যায় যে এফেক্ট, যাতে করে বোঝা যায় যে এফেক্ট অপোজেস দ্য কজ, ঠিক আছে। এখানে কজটাকে, কজটা হচ্ছে ফাই আর এফেক্টটা কি, এফেক্টটা হচ্ছে আমার কাছে ভোল্টেজ ইনডিউসড বা ইএমএফ ইনডিউসড, ঠিক আছে।
আর এখানে কথাটা কেন বলা হচ্ছে ইএমএফ ইনডিউসড? ইএমএফ ইনডিউসড মানে হচ্ছে যে একটা কন্ডাক্টরে কারেন্টের জন্য অন্য কন্ডাক্টরের বা কয়েলের মধ্যে তুমি ভোল্টেজ তৈরি করার চেষ্টা করছো, ঠিক আছে? তো এই প্রসেসটাকে আমরা দুটো ভাবে করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ where there is no rotating parts, where there is no rotating parts, rotating parts এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারে যেভাবে একটা কয়েল থেকে অন্য কয়েলের মধ্যে তোমার ভোল্টেজ ট্রান্সফার হয় বা ডিউ টু মিউচুয়াল ইন্ডাকশন একটা কয়েল থেকে অন্য কয়েলে ভোল্টেজ ডেভেলপ হয়। আর দ্বিতীয় নম্বরটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, induced EMF where there is rotation, there is a rotating parts, ঠিক আছে, যেখানে রোটেটিং পার্টস রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি ডিসি জেনারেটর বলি, ডিসি জেনারেটর বলি, অল্টারনেটর বলি, these all are our dynamically induced EMFs। এটা কিরকম ব্যাপার? এটা ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখো এই কেসটা যেখানে আমি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর কথা বললাম, সেক্ষেত্রে কি হয় ভালো করে বুঝবে। একটা ট্রান্সফরমারের মধ্যে দুটো কয়েল থাকে, এই একটা ফার্স্ট কয়েল, এটা একটা সেকেন্ড কয়েল। এবার ট্রান্সফরমারে যে ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয় দ্যাট ইজ এসি ইন নেচার। এবার এসি ইন নেচার হওয়ার জন্য there is a continuous change in the value or magnitude of voltage or current। তার জন্য কি হচ্ছে, অটোমেটিক্যালি এখানে কোনো ফিজিক্যাল মোশনের দরকার পড়ছে না, টাইমের রেসপেক্টে ফ্লাক্স অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকছে ডিউ টু এসি সাপ্লাই। এবং এটার জন্যই তুমি এক্সটার্নালি বা বাইরে একটা ভোল্টেজ পাচ্ছ সেকেন্ড কয়েলের মধ্যে। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে কি হয়, ধরো তুমি যদি একটা ডিসি জেনারেটরের প্রিন্সিপাল দেখে থাকো, দেখবে ডিসি জেনারেটরে মেইনলি দুটো পার্ট থাকে। একটাকে বলি আমরা ফিল্ড সিস্টেম, যেখানে নর্থ পোল আর সাউথ পোল এরকম ভাবে এক্সিস্ট করে। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে আর্মেচার বা কয়েল, ঠিক আছে, আর্মেচার বা কয়েল, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইরকম, এই ফিল্ড থেকে কন্টিনিউয়াসলি ফ্লাক্স লাইন্স বেরোতে থাকে, দে আর নট চেঞ্জিং ইন নেচার, এদের মধ্যে কোনো চেঞ্জ হয় না। বাট সেই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটাকে তৈরি করার জন্য আমরা এই কয়েলটাকে ঘোরাতে চেষ্টা করি, কয়েলটাকে ঘোরাই। সো দেয়ার ইজ প্রেজেন্স অফ রোটেশন, ফিজিক্যাল রোটেশনের প্রেজেন্স রয়েছে। তো ওই জন্য এই প্রসেসে যে ভোল্টেজ ডেভেলপ হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, ঠিক আছে, এটাকে আমরা বলি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। আর দ্য কেস যেটা আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখতে পাই সেটাকে বলে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। তাহলে ইএমএফ ইন্ডাকশন করার জন্য বা ইএমএফ প্রডিউস করার জন্য আমাদের দুটো পদ্ধতি দরকার আছে, একটাকে বলি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, আর একটাকে বলে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। দেখো এই ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। বলো, কারো কোনো প্রশ্ন, কারো কোনো ডাউট? কারণ আমি এখানে মেইনলি কিভাবে ইএমএফ প্রডিউস হচ্ছে, ইএমএফ কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটাকে এক্সপ্লেন করছি, ঠিক আছে, এই প্রসেসটাকে আমি এখানে এক্সপ্লেন করব। হ্যাঁ স্যার, ঠিক আছে। একটু নোট করে নাও। আর তোমরা যদি প্রপার ডেফিনেশন লিখতে চাও এটা একটু লেখো, আমি প্রপার ডেফিনেশন একটা অন্য পিডিএফ থেকে তোমাদের দেখাচ্ছি, প্রপার স্টেটমেন্ট একটা জায়গায় লেখা আছে, তোমরা একটু লিখে নিতে পারো।
হ্যাঁ স্যার করে নিয়েছি। হয়েছে তো? ঠিক আছে, দেখো। তো আগের দিন আমি কন্ডাক্টর বলেছিলাম, আজকে ক্যাপাসিটি একটু বলে দিই। ক্যাপাসিটরের দেখো বেসিক ইকুয়েশন হচ্ছে একটা এরকম, সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। এটা কি লিখছি পরে বলছি। আর একটা ইকুয়েশন আছে কিউ ইকুয়াল টু সিবি, ঠিক আছে, যেখানে সি এই এক্সপ্রেশনটাকে আমরা বলি হচ্ছে ডাইমেনশনাল এক্সপ্রেশন অফ এক্সপ্রেশন ফর ক্যাপাসিট্যান্স। আর এইটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। প্রথম এক্সপ্রেশনটাতে in expression 1, C stands for capacitance. C stands for capacitance. Epsilon stands for permittivity. Stands for permittivity. A হচ্ছে area of the plates. Area of the plates. আর D হচ্ছে distance of separation. Distance of separation. Separation between the plates. Between the plates. এবার ক্যাপাসিটরের জেনারেল মিনিং হচ্ছে দেয়ার আর টু সেপারেট প্লেটস হ্যাভিং চার্জেস, ঠিক আছে, দুটো সেপারেট প্লেট থাকবে যাদের মধ্যে একটা প্রিডিফাইন্ড চার্জেস থাকবে। সে কোনো একটা প্লেটকে আমি পজিটিভলি চার্জ করতে পারি আর তার অপর দিকের প্লেটটাকে আমি নেগেটিভলি চার্জ করতে পারি, ঠিক আছে। দুটো ডিফারেন্টলি চার্জ প্লেটস। আচ্ছা, 1 মিনিট, একটা ফোন রিসিভ করছে, 1 মিনিট হোল্ড করো। যে নম্বরে কল করছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। আচ্ছা, two charged plates separated by an ডাইলেকট্রিক মিডিয়াম, মানে মিডিয়াম, শুধু ডাইলেকট্রিক মিডিয়াম বলতে হবে না, এনি মিডিয়াম, ঠিক আছে, কারণ প্রত্যেকটা মিডিয়ামের মধ্যে একটা ডাইলেকট্রিক প্রপার্টি রয়েছে। তার মানে টু চার্জ প্লেটস, চার্জ মানে অপোজিটলি চার্জ, হ্যাঁ, স্যার আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। অপোজিট চার্জ একটু কেটে যাবে, দরজাটা কিছু বসে। টু অপোজিটলি চার্জ প্লেটস two oppositely charged plates separated by a dielectric. আমি আস্তে আস্তে বলছি, কেটে তো যাচ্ছে না, আস্তে আস্তে বলছি, ঠিক আছে। সেপারেটেড বাই ডাইলেকট্রিক। এর তুমি একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখতে, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি হবে, ধরো এক্সাম্পল বলছি, কখনো ক্যাপাসিটর দেখেছো? তোমরা ওই রবিবার দিন ক্লাসে ইতালি আসবে, আমি দেখাবো, ঠিক আছে। স্যার আপনি আরেকবার বলবেন, কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে? আপনার কথাটা খুবই, হ্যাঁ এবার ঠিক আছে। হুম, আচ্ছা দাঁড়াও, আমি একটু সামনে নিয়ে বলছি, 1 মিনিট ওয়েট করো।
ও নেটওয়ার্কটা ছেড়ে যাচ্ছে বারবার, নেটওয়ার্কটা বারবার কেটে যাচ্ছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। তোমাদের কাছে এবার আওয়াজ যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। হুম, হুম। তো টু চার্জ প্লেটস হুইচ আর সেপারেটেড বাই এ ডাইইলেকট্রিক, ঠিক আছে, সেটাকে আমরা ক্যাপাসিটর বলে থাকি, ইজ কল্ড অ্যাজ এ ক্যাপাসিটর, অ্যাজ এ ক্যাপাসিটর, ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার এটা তো আমরা একরকম ভাবে বুঝতে পারি, ঠিক আছে, আরো অনেক রকম ভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। যেমন ধরো এই যে ডাইমেনশনাল ফর্মুলাটা আমি বললাম, এই ডাইমেনশনাল ফর্মুলাতে আমরা একটা ফিজিক্যাল, যে যদি আমি প্লেট হিসেবে ভাবি, প্লেট হিসেবে মানে এরকম একটা প্লেট ভাবো, তুমি যেরকম স্টিলের প্লেট ভাবো বা যে কোনো একটা কন্ডাক্টিং প্লেট হিসেবে ভাবো, ঠিক আছে। দিস ইজ কন্ডাক্টিং প্লেট 1, দিস ইজ কন্ডাক্টিং প্লেট 2, ঠিক আছে। তুমি যে অ্যালুমিনিয়ামের ফয়েল দেখেছো, অ্যালুমিনিয়ামের ফয়েল দেখেছো তো, অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও কিন্তু আমরা এই প্লেট তৈরি করতে পারি, ঠিক আছে। তো এই রকম প্লেটে যে এরিয়া হবে সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আর এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন, মানে এই যে ফাঁকে যে গ্যাপটা আছে সেই ফাঁকটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর এই মাঝখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে তার যে সেই মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে রয়েছে তার পারমিটিভিটিটা, ঠিক আছে। পারমিটিভিটি মানে কি, এটা আমি বারবার সবাইকে বলি, ধরো একটা গ্লাসের মধ্যে কতটা জল আছে সেটা কার উপর নির্ভর করে বলো? একটা গ্লাসের মধ্যে কতটা জল ধরবে সেটা কার উপর নির্ভর করে? ক্লাসটার ওপর। হ্যাঁ। গ্লাসের গ্লাসের আকার এবং আয়তনের উপর, তাই তো? হুম। তো একটা ইলেকট্রিক্যাল এনার্জি যদি একটা ক্যাপাসিটরের মধ্যে স্টোর করতে হয়, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে যদি আমি ক্যাপাসিটরের মধ্যে স্টোর করতে চাই ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করব কোথায়? ইন দ্য ফর্ম অফ, স্যার বলো, বলছি আপনি যেটা দিচ্ছেন না সেটা দেখা যাচ্ছে না আর। আস্তে আস্তে আসবে, ইন দ্য ফর্ম অফ, আস্তে 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 আসবে, দেখো। না ব্যাপারটা হচ্ছে আপনার স্ক্রিনটাই আর দেখা যাচ্ছে না, আপনি ওটা থেকে বেরিয়ে গেছেন বা সামথিং কিছু হয়েছে। হ্যাঁ, ওই স্ক্রিনটা চলে আসবে আস্তে আস্তে, ওই ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, এই ঘরটায় নেটের একটু ইস্যু আছে, আমি যাদবপুরে আছি, নেটের একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। ওটা আস্তে আস্তে দেখো, তোমাদের কাছে লেখাটা আবার ফুটে চলে আসবে, অসুবিধা নেই, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি স্টোরড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ঠিক আছে। এইটা ডিপেন্ড করে কতটা এনার্জি স্টোরড হবে, সেটা ডিপেন্ড করে কার উপর? সেটা ডিপেন্ড করে পারমিটিভিটির উপর, সেইটা এপসাইলনের উপর ডিপেন্ড করে। মানে একটা ক্যাপাসিটরের মধ্যে কত পরিমাণ তুমি ইলেকট্রিক্যাল এনার্জিকে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির ফর্মে জমা করতে পারবে, সেইটা ডিপেন্ড করে পারমিটিভিটি অফ দ্য মেটেরিয়ালের উপর। তুমি যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা চুজ করেছো, এখানে তো একটা মেটেরিয়াল চুজ করেছো মাঝখানে, যে মেটেরিয়ালটাকে আমরা ডাইইলেকট্রিক মেটেরিয়াল বলছি, তো সেই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের যে পারমিটিভিটি মানে বোঝাচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়ালে কতটা তোমার ইলেকট্রিক্যাল এনার্জিকে আমি স্টোর করতে পারি, ঠিক আছে। এপসাইলনকে আমরা দুটো ভাগে লিখি, একটাকে বলি এপসাইলন জিরো, একটাকে বলি এপসাইলন আর। যেখানে এপসাইলন জিরোটা হচ্ছে, শুনতে থাকো খালি, এপসাইলন জিরোটা হচ্ছে অ্যাবসোলিউট পারমিটিভিটি, অ্যাবসোলিউট পারমিটিভিটি, অ্যাবসোলিউট পারমিটিভিটির ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে, ফ্যারাড পার মিটার, ঠিক আছে। আর এপসাইলন আরটাকে আমরা জেনারেলি লিখি হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি হিসাবে, রিলেটিভ পারমিটিভিটি হিসাবে হিসাবে এআর কে আমরা, এআর এর ক্ষেত্রে রিলেটিভ পারমিটিভিটির ভ্যালুটাকে আমরা জেনারেলি 1 ধরে নিই। আদারওয়াইজ অন্য কোনো যদি মেটেরিয়াল আমরা মাঝখানে ব্যবহার করে থাকি অ্যাজ আ ডাইইলেকট্রিক, তখন কিন্তু আমাদেরকে তার রিলেটিভ পারমিটিভিটির ভ্যালুটা সেখানে মাল্টিপ্লাই করতে হয় উইথ দি অ্যাবসলিউট পারমিটিভিটি, ঠিক আছে। তো পারমিটিভিটি কি জিনিস বুঝতে পারলে? দেখো, একটা গ্লাসের মধ্যে কতটা জল ধরবে সেটা যেমন তার আকারের উপর ডিপেন্ড করে, একটা ক্যাপাসিটর
কতটা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর করে রাখতে পারবে, সেটা ডিপেন্ড করে ওইখানে যে ডাইইলেকট্রিকটা রয়েছে তার পারমিটিভিটির উপরে। ঠিক আছে, ইট আলটিমেটলি ডিটারমাইন্স হাউ মাচ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ক্যান বি স্টোরড উইদিন ইট, মানে উইদিন দি ক্যাপাসিটার। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে এটা জেনারেলি হয়ে থাকে। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে 1 নম্বর। ঠিক আছে, এইবার দ্বিতীয় জিনিসটা সম্বন্ধে একটু ডিটেলে বলি, যেটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু সিভি। এবার আমরা টেস্ট করে দেখেছি যে যখন আমরা কোনো একটা এরকম চার্জড প্লেট, যদি আমরা এই ছবিটা এঁকেছো, এটা ছবিটা লিখেছো? আচ্ছা আমি বললি তারপর স্যার আমার বলো। মনে হয় আপনি শেয়ার স্ক্রিন করতে ভুলে গেছেন। শেয়ার স্ক্রিন করতে ভুলে গেছি, হ্যাঁ শেয়ার স্ক্রিন করতে ভুলে গেছি, রাইট রাইট রাইট। ওই দ্বিতীয়বার যখন কেটে গেছিল তখন শেয়ার স্ক্রিন করতে ভুলে গেছি, সরি সরি ভেরি সরি। দ্বিতীয়বার যখন কেটে গেছিল তখন শেয়ার স্ক্রিন করতে ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তো এইটা হচ্ছে একটা পার্ট আমি বলেছি। ঠিক আছে, এখনো পর্যন্ত একটা পার্ট হয়েছে, সেকেন্ড পার্টটা আমি একটু বলিনি। দাঁড়াও, আমি প্রথমে ডাইমেনশনাল এক্সপ্রেশনটাকে বলেছি, এইবার আমি চার্জের এক্সপ্রেশনটাকে বলছি। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি, আমি সময় দেবো ওটা লেখার জন্য, যদি তুমি ধরো এরকম একটা প্লেট নাও, ঠিক আছে, ধরো তুমি এরকম একটা প্লেট নিলে, বলছে যে এই তুমি যখন এইখানে ধরো একটা, এই দুটো প্লেটের অ্যাক্রস এখানে তুমি একটা ব্যাটারি দিয়ে কানেকশন করেছো, সাপোজ এদিকে একটা পজিটিভ প্রান্ত ঠেকিয়েছো আর এদিকে নেগেটিভ প্রান্ত ঠেকিয়েছো। তো বলছে যে এই ব্যাটারি থেকে যত পরিমাণ চার্জ এই ক্যাপাসিটারের মধ্যে ঢুকবে, ঠিক আছে, যত পরিমাণ চার্জ এই ক্যাপাসিটারের মধ্যে ঢুকবে সেই পরিমাণটাকে যদি কিউ ধরে নিই, কিউ উইল বি প্রপোর্শনাল টু, তুমি এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছো সেই ভোল্টেজের সঙ্গে প্রপোর্শনাল হবে। The amount of charge which will flow through this will be directly proportional to the voltage. তো এই প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট ব্যবহার করি, যেটাকে আমরা ক্যাপাসিটেন্স বলে থাকি। ঠিক আছে, সেটাকে আমরা ক্যাপাসিটেন্স হিসেবে আইডেন্টিফাই করে থাকি। এবার এইখান থেকেই দেখো আমরা পড়েছি, যদি এই ক্যাপাসিটারের অ্যাক্রসে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে আমরা ডিটারমাইন করতে চাই, বা কতটা কারেন্ট আছে যদি আমরা ডিটারমাইন করতে চাই, তাহলে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্টকে বার করার জন্য আমরা করি হচ্ছে ডি কিউ বাই ডিটি, ডেরিভেটিভ করি। কাকে ডেরিভেটিভ করি? চার্জকে। তাহলে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্টকে যদি বার করতে হয়, ইন দ্যাট কেস আমরা বার করব ডি কিউ বাই ডিটি, দ্যাট ইজ ডি ডিটি অফ সি ইন্টু ভি। এবার একটা পার্টিকুলার যদি আমি ক্যাপাসিটারকে নিয়ে নিই, তো পার্টিকুলার ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটেন্সটা ফিক্স থাকে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সি এর জন্য যে ফর্মুলাটা আমি লিখেছিলাম এপসাইলন এ বাই ডি, এটা ফিক্সড ভ্যালুজের জন্য হয়। মানে তুমি যে ডাইইলেকট্রিকটা চুজ করেছো সেটাও একবার চুজ করেছো, এরিয়া অফ দ্য প্লেট ইজ অলসো ফিক্সড, তুমি ডিস্টেন্সটা এদের মধ্যে কখনো ভ্যারি করাচ্ছ না, ফিক্সড রেখে দিচ্ছ। তো ইন দ্যাট কেস ক্যাপাসিটেন্স ইজ অলসো ফিক্সড। ঠিক আছে, বাট কোনো একটা কেসে যদি তুমি যেটা ভ্যারিয়েবল ক্যাপাসিটি তৈরি করবার চেষ্টা করো, ইন দ্যাট কেস কিন্তু আমাকে এই প্যারামিটারটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আলাদাভাবে তখন তৈরি করতে হয়। আমি যদি ধরে নিই যে প্রত্যেকটা প্যারামিটার ফিক্সড আছে, তাহলে ক্যাপাসিটেন্সটা ফিক্সড, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি সি ডিভি বাই ডিটি। ঠিক আছে, তো এইটা আমার কাছে কারেন্টের এক্সপ্রেশন ফর দি ক্যাপাসিটর হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর। তো এই দুটোকে তুমি সবার আগে দেখো, ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা নোট করো, তারপর একটা অন্য জিনিস বলবো। হ্যাঁ, আমাকে বলছিস? এই নীল শুভ, ওই নীল ব্যাগটার ফার্স্ট চেনটা এমন হচ্ছে আছে, একবার দেখতে। না আমার কিছু না, এমন নীল ব্যাগটার মধ্যে ফার্স্ট চেনটা আছে। হেডফোনটা আমি হেডফোনটা হয়ে গেলে এত সাউন্ডে ব্যাকগ্রাউন্ড হলে যাবে না, এইখানটায় মধ্যে
এখন আশা করি আর অডিওর প্রবলেম হবে না, দেখো অডিওটা অনেক বেটার লাগবে। আসলে হেডফোনটা আমার খুঁজে পাচ্ছিলাম না, আমি ডাইরেক্ট ডিভাইসে হচ্ছিল বলে প্রবলেম হচ্ছিল। তাহলে মেইনলি আমরা দুটো এক্সপ্রেশনকে নিয়ে আলোচনা করলাম, একটা ডাইমেনশনাল ফর্মুলা, একটা জেনারেল ইকুয়েশন, এই দুটো নিয়ে ডিসকাস করলাম। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে তো? দেখো নেক্সট পেজটা করো। খাটে বসলে অসুবিধা হবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বুঝছো তো? আচ্ছা, এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো। ব্যাপারটা কি হচ্ছে, যদি আমরা একটা ফিজিক্যাল ডিভাইসকে দেখতে চাই, একটা ফিজিক্যাল ক্যাপাসিটরকে দেখতে চাই, কি ঘটনাটা ঘটে দেখো। ধরো এটা হচ্ছে আমার দুটো প্লেট, এটা প্লেট 1, এটা প্লেট 2। এবার ধরো এর মাঝখানে কিছু একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল তুমি প্লেস করেছো, কিছু একটা প্লেস করেছো, ঠিক আছে? আমি জানি না কি প্লেস করেছো, বাট কিছু একটা প্লেস করেছো। আমি দেখো ডাইইলেকট্রিক মেটেরিয়াল এবং প্লেটের মাঝখানে একটা গ্যাপ রেখেছি, ঠিক আছে? এই রাখার কারণও আছে, আমি দেখাবো কিরকম ভাবে। ঘটনাটা কি ঘটে, ধরো তুমি যখন এই প্লেটের অ্যাক্রস একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে, এদিকে প্লাস এদিকে মাইনাস, তার সঙ্গে সঙ্গে কি হয় দেখো, প্লেটের যে দিকটা তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো প্লাস, সেই দিকে প্লাস চার্জেস এসে জমা হয়। আর যখন এই প্লেটের অপোজিট দিকে চিন্তা করতে থাকি, প্লেটের অপোজিট প্রান্তের কথা ভাবি, তো প্লেটের অপোজিট প্রান্তে ঠিক উল্টো চার্জটা পোলারাইজড হয়, মানে উল্টো চার্জের তোমার আহ, সঞ্চার হয় আর কি। প্লেটের যেদিকে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো তার উল্টো দিকে অন্য চার্জের সঞ্চার হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমরা ডাইপোল কনসেপ্ট পড়েছো কিনা জানি না, বাট ব্যাপারটা হচ্ছে এইরকম, যে কোনো একটা মেটেরিয়ালের মধ্যে বেসিক্যালি চার্জড ডাইপোলস এক্সিস্ট করে। ডাইপোলস মানে হচ্ছে কি দ্বিমেরু, এইরকম দ্বিমেরু এক্সিস্ট করে, মানে যে কোনো কণাকে যদি আমি টুকরো টুকরো করে ভাগ করে দিই, তাহলে তাহলে এরকম এই দ্বিমেরু পাবো। দ্বিমেরু মানে কি? পোলারাইজড পার্টিকেলস। পোলারাইজড পার্টিকেলস মানে হচ্ছে একদিকে তার পজিটিভ চার্জ বেশি থাকবে আর একদিকে তার নেগেটিভ চার্জ বেশি থাকবে। এরকম কিছু পোলারাইজড পার্টিকেল দিয়ে প্রত্যেকটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল কিন্তু তৈরি হয়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল কিন্তু এরকম পোলারাইজড পার্টিকেলস দিয়ে তৈরি হয়ে থাকে। তো যখনই এই রকম ভাবে তুমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে, সাপোজ ধরো একটা কিছু একটা অ্যামাউন্টের ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তখন সঙ্গে সঙ্গে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ভেতরে থাকা যে তোমার চার্জ পার্টিকেল গুলো থাকবে, সেইগুলো মানে যে ডাইপোল গুলো থাকবে, সেইগুলো কিন্তু একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে সাজতে শুরু করবে। তো এই মাইনাসটার জন্য এদিকে ডাইপোলের পজিটিভ প্রান্তগুলো ওরিয়েন্ট হতে শুরু করবে, এরকম ভাবে পজিটিভ প্রান্তগুলো এইভাবে সাজতে শুরু করবে। তাহলে যদি স্যার ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে এরা কিরকম ভাবে ছিল? যদি ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে এরা
এরকম ভাবে একটা অবিন্যস্ত অবস্থায় ছিল, মানে যে কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঠিক আছে, এদের কোনো পার্টিকুলার তখন আর ডাইমেনশন ছিল না, মানে কোনো ডাইরেকশন ছিল না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমরা যদি ডোমেন থিওরি পড়ে থাকো ম্যাগনেটের জন্য, সিমিলারলি কোনো ডাইইলেকট্রিকের জন্য যে থিওরিটা হচ্ছে সেটা হচ্ছে ডাইপোল থিওরি। ঠিক আছে, যেখানে আমরা যে কোনো ইনসুলেটরকে অথবা ডাইইলেকট্রিক মিডিয়ামকে এরকম ছোট ছোট ডাইপোল হিসেবে ভাবতে পারি। ডাইপোল মানে হচ্ছে এমন একটা পার্টিকেল যার মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ যেভাবে দুটো পোলে এক্সিস্ট করছে। ঠিক আছে, তো আরো অনেক এক্সপ্লেনেশন আছে, বাট তোমরা এইটুকু বুঝলেই হবে। তো এইভাবে যখন করতে থাকি তখন আস্তে 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 কি হয়, এইভাবে অবিন্যস্ত হয়ে থাকা যে ডাইপোল গুলো ছিল সেইগুলো এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালে ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য প্রত্যেক কটা আস্তে 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 এইরকম ভাবে সাজতে শুরু করে, এরকম ভাবে সাজতে শুরু করে। ঠিক আছে, এরকম ভাবে সাজতে শুরু করে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে সাজতে শুরু করে। এটা কার মধ্যে হচ্ছে? এটা হচ্ছে উইদিন দি ডাইইলেকট্রিক মেটেরিয়াল। ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে এই ঘটনাটা ঘটছে। এইবার তুমি যদি এইভাবে দেখতে থাকো তাহলে কি দেখতে পাবে? তাহলে দেখতে পাবে যে ঠিক প্লেটের আগের প্রান্তে, প্লেটটা যেখানে আসছে তার ঠিক আগের প্রান্তে মাইনাস চার্জটা এই প্লাস চার্জটা ইনডিউসড হয় এইখানটাতে। এবং আমরা আগেও বলেছি যে প্লেটের মানে এক প্রান্তে যা চার্জ থাকে তার উল্টো প্রান্তে অপোজিট চার্জ চলে আসে। ঠিক আছে, অপোজিট প্রান্তে উল্টো চার্জ চলে আসে। তো এইভাবে আমরা বলতে পারি যে একটা আস্তে 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 কি হয়, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা বিল্ড আপ হয়। মানে কি? মানে হচ্ছে ধরো একটা ক্যাপাসিটারকে যদি তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, টাইমের রেসপেক্টে যদি তুমি দেখতে চাও যে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে, ক্যাপাসিটারের ভোল্টেজটা আস্তে 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 বাড়তে বাড়তে একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা কেন হয় তার ফিজিক্যাল রিজনটা হচ্ছে এটা, যেটা আমি তোমাদের বললাম। এই ভেতরে থাকা যে ডাইইলেকট্রিক মেটেরিয়াল গুলো থাকে সেগুলো উইথ টাইম ধীরে 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 অবিন্যস্ত অবস্থা থেকে, এরকম ভাবে অবিন্যস্ত ছিল, সেইখান থেকে ওরিয়েন্টেড হয়ে যায়, একটা পার্টিকুলার দিকে ওরিয়েন্টেড হয়ে যায়। এবার এই অবিন্যস্ত আর বিন্যস্ত অবস্থার ঘটনা কিরকম? ধরো ফর এক্সাম্পল আমি বলছি, ভোটের আগে দুই ভাইয়ের মধ্যে, দুই বন্ধুর মধ্যে খুব বন্ধুত্ব, কিন্তু ঠিক ভোট আসার আগে বিজেপি তৃণমূলে ভাগ হয়ে গেল দুই বন্ধু। ঠিক আছে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হলো। তার কারণটা কি? একজন বিজেপি করে তো একজন তৃণমূল করে। ঠিক আছে, এইটাকে বলে পোলারাইজেশন। দেখবি ওই জন্য পলিটিক্সে পোলারাইজেশন কথাটা খুব ইউজ করা হয়। পোলারাইজেশন মানে হচ্ছে কোনো একটা আইটেম বা কোনো একটা টপিকের উপর ভিত্তি করে একটা কমিউনিটির মধ্যে বিভেদ তৈরি করা, ভাগ তৈরি করা। মানে পোলারাইজেশন মানে হচ্ছে দুটো দলে ভাগ করে দেওয়া, আইদার প্লাস অর মাইনাস, আইদার ক্রস অর ভাগ, মানে এরকম একটা, মানে দুটো সেপারেট পোলারিটিতে ভাগ করে দেওয়া। ঠিক আছে, এইটাকে আমরা বেসিক্যালি বলে থাকি পোলারাইজেশন। তো এই ডাইপোলের মধ্যেও কিন্তু ঠিক সেই ঘটনাটাই ঘটে, পোলারাইজড হয়ে যায়। মানে আগে যারা অবিন্যস্ত অবস্থায় এদিক ওদিক ঘোরাফেরা করছিল, এখন একটা পার্টিকুলার দিকে পজিটিভ চার্জেস চলে আসে আর একটা পার্টিকুলার দিকে নেগেটিভ চার্জেস চলে আসে। ঠিক আছে, তো এইটাকে আমরা পোলারাইজড বলে থাকি। ঠিক আছে, দেখবে অনেক সময় নিজেদের বন্ধুদের মধ্যে ঝামেলা হয়। ঠিক আছে, দেখবে মানে তোমরা জানি না কত দেখেছো কিনা, দেখবে তোমার বাবার খুব ভালো বন্ধু অথচ তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, তারা একটা প্রত্যেকে আলাদা আলাদা পার্টিকে সাপোর্ট করে। ঠিক আছে, তো এইরকম ইনসিডেন্টস আমরা আমরা বলে থাকি পোলারাইজেশন। পোলারাইজেশন মানে একটা পার্টিকুলার দিকে হেলে যাওয়া। ঠিক আছে, আর এর করসপন্ডিং যদি আমি কারেন্টটা চেক করতে চাই, এটা তো ভোল্টেজ হলো, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ হলো। কারেন্টটা কি হয়? কারেন্টটা ইনিশিয়ালি ম্যাক্সিমাম থাকে, মানে শুরুর দিকে সব থেকে বেশি থাকে। এবার যত ভোল্টেজ বাড়তে থাকে তত কারেন্টটা কমতে কমতে আলটিমেটলি যে পয়েন্টে এসে ভোল্টেজটা ম্যাক্সিমামে গিয়ে পৌঁছয় সেই পয়েন্টে কারেন্টটা কিন্তু জিরো হয়ে যায়। এইখানে এইটা হচ্ছে কারেন্টের কার্ভ। ঠিক আছে, এইভাবে আস্তে 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 কমতে 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 সরি এইভাবে আস্তে আস্তে কমতে কমতে কারেন্টটা জিরো হয়ে যায়। ঠিক আছে, এই এক্সপ্লেনেশনটা তোমরা একটু খাতায় লিখে নাও, যেটা বললাম আর কি, নিজের ভাষায় খাতায় লিখে নাও যে কিভাবে হাউ ভোল্টেজ বিল্ডস আপ অ্যাক্রস আ ক্যাপাসিটার, কিভাবে ভোল্টেজটা ডেভেলপ করতে থাকে অ্যাক্রস আ ক্যাপাসিটার। ঠিক আছে, এইটা হচ্ছে, এটাকে জেনারেলি বলা হয় ক্যাপাসিটার চার্জিং ভোল্টেজ, ক্যাপাসিটার চার্জিং ভোল্টেজ, চার্জিং ভোল্টেজ। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যাপাসিটার চার্জিং কারেন্ট, ক্যাপাসিটার চার্জিং কারেন্ট।
ঠিক আছে, আমি শুধু চার্জিং এর কনসেপ্টটা কিটা আর বলছি না, আপাতত এইটুকু বললেই হবে যে কিভাবে একটা ক্যাপাসিটরকে আমরা চার্জ করতে পারি, তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি এটা আমি বললাম। দেখো পোলারাইজেশন ব্যাপারটা কি বুঝতে পারলে? পোলারাইজেশন মানে হচ্ছে ভিতরে থাকা ডাইইলেকট্রিকের যে অ্যাটম গুলো অবিন্যস্ত অবস্থায় ছিল, মানে কোন একটা পার্টিকুলার দিকে ওরিয়েন্টেড ছিল না, তাদের একটা দিকে ওরিয়েন্টেড হয়ে যাওয়াটাই হচ্ছে আমার কাছে পোলারাইজেশন। দেখো কারো কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। আমি এখানে বললাম যে কিভাবে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ তৈরি হয়, আমার বলার বক্তব্য হচ্ছে এইটুকু। তাহলে বলতে পারবে তো ক্যাপাসিটরের ইন্টারনাল কিভাবে ভোল্টেজ বিল্ড আপ হয়, কিভাবে ক্যাপাসিটর চার্জ হয় বলতে পারবে তো? দেখো দেখো যেটুকু বললাম সেটুকু একটু নিজের মতো করে লিখে নাও, ঠিক আছে? যেটুকু বললাম একটু নিজের মতো করে লিখে নাও খাতায়। ডিউরিং ক্যাপাসিটর চার্জিং, রিগার্ডিং ক্যাপাসিটর চার্জিং এর ব্যাপারে যা বললাম। স্যার পোলারাইজেশনের পর কি হয় বললেন? বললাম যে ভোল্টেজ বিল্ড আপ হয়, মানে ক্যাপাসিটরের দুটো প্লেটে আমি যদি এবার এই চার্জ দুটো সরিয়ে দিই, সাপোজ ধরো এই ঘটনাটা ঘটার পর যখন আমি চার্জটা সরিয়ে দিয়েছি, ঠিক আছে, যখন ধরো আমি সাপ্লাইটা বন্ধ করে দিয়েছি, তখন কিন্তু ক্যাপাসিটর এদিকে চার্জ হয়ে রয়েছে। চার্জ হুম, হয়ে রয়েছে মানে হচ্ছে এ কিন্তু টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? হুম, আর এটা খুব ইনস্ট্যান্টেনিয়াস, মানে তুমি একটা ব্যাটারিটা এখানে যখনই ঠেকাবে, ঠেকানোর সঙ্গে সঙ্গে এই ঘটনাটা ঘটে যায়, ইনস্ট্যান্টেনিয়াসলি এর অ্যাক্রস একটা ভোল্টেজ তুমি পেয়ে যাবে। আবার তুমি যদি এই ক্যাপাসিটরটাকে নিয়ে একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কানেকশন করে দাও, একটা এলইডি কে অ্যাক্রসে লাগিয়ে দাও, দেখবে এলইডিটা জ্বলছে, খানিকক্ষণ জ্বলার পর এলইডিটা নিভেও যাচ্ছে। তার কারণটা কি? ক্যাপাসিটরের মধ্যে এই যে বলেছিলাম যে ডাইইলেকট্রিকের মধ্যে এনার্জি স্টোর হয়ে থাকে, যখন তুমি এলইডিটা তার মধ্যে কানেকশন করলে, এলইডিটা কি হলো, জ্বলে তার মধ্যে দিয়ে এনার্জিটা ডিসিপেট করে দিল, এনার্জিটা শেষ হয়ে গেল, ক্যাপাসিটর আবার এক কথায় বলতে গেলে পুরোপুরি ডিসচার্জ হয়ে গেল, ঠিক আছে? তো আচ্ছা। তুমি যখন ব্যাটারিটা ঠেকালে সঙ্গে সঙ্গে ক্যাপাসিটর চার্জ হলো, তুমি ব্যাটারিটা খুলে নিয়ে তার অ্যাক্রসে যদি একটা এলইডি লাগাও বা একটা রেজিস্ট্যান্স লাগাও, তাহলে কি হবে, এর মধ্যে স্টোর হয়ে থাকা চার্জটা আবার বেরিয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে? হুম, এবং আলটিমেটলি ক্যাপাসিটরের ভোল্টেজটা ডিসচার্জ কন্ডিশনে আবার জিরো হয়ে যাবে, হুম, আবার জিরো ভোল্টে চলে যাবে। দেখো কি বললাম বুঝতে পারলে? তো এবার হ্যাঁ। দেখো নেক্সট টপিকে যাই। আমি এগুলো বলবো পরে, আবার বলবো, অসুবিধা নেই। 1 বাই রেজিস্ট্যান্স কি বলে এটাকে জানা আছে? কন্ডাক্টেন্স বলে। কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স বলে। আচ্ছা, 1 বাই রেজিস্ট্যান্স কে বলে কন্ডাক্টেন্স। এই 1 বাই ক্যাপাসিটেন্স কে একটা নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টেন্স। ঠিক আছে? 1 বাই ক্যাপাসিটেন্স কে আমরা বলি হচ্ছে ইলাস্টেন্স, ডি দিয়ে জেনারেলি দেখানো হয়। এবার আরো একটা টার্ম তোমরা শুনে থাকবে ইম্পিডেন্স বলে। ইম্পিডেন্সের উল্টোকে বলে হচ্ছে অ্যাডমিটেন্স। আমি বলবো এগুলো আবার পরে বলবো, ইম্পিডেন্স এখনো তোমাদের বলিনি, আমি পরে আবার বলবো অ্যাডমিটেন্স। এটা আমি পরে বলবো, অসুবিধা নেই। অ্যাডমিটেন্স, ঠিক আছে? এই দুটো বলেছিলাম, এটা বলিনি, ঠিক আছে? তো এই নিয়ে আমরা আরো পরে এর মধ্যে দিয়ে ডিসকাস করবো। ক্যাপাসিটরের ক্ষেত্রে আর কি পড়ে থাকে আমাদের? আচ্ছা,
energy stored in an inductor, energy stored in an inductor কত হয় জানা আছে? আমরা লিখি হচ্ছে হাফ এল আই স্কোয়ার। এটা হচ্ছে এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টর। আর এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর কত হয় জানা আছে? এটাকে বলা হয় হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, হাফ সিভি স্কোয়ার। এবার এইগুলো কি প্রুফ করা যায়? হ্যাঁ করা যায় স্যার, প্রুফ করা না করার তো কিছুই নাই, এগুলোকে প্রুফ করা যায়। এগুলো প্রুফ করব কি করে? প্রুফ করবার আমি যদি পাওয়ার বার করতে পারি, পাওয়ার মানে কি? ভি ইন্টু আই। এনার্জি মানে কি? এনার্জি মানে হচ্ছে পাওয়ার এর যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে, ঠিক আছে, পাওয়ারে যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি। তো এবার দেখো, আমি যদি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ধরি, ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ারকে আমরা কিভাবে লিখি? ধরো ভি ইন্টু আই ডিটি লিখলাম। এবার ইন্ডাক্টরের ক্ষেত্রে মনে করে দেখো আমরা কি লিখি, ভোল্টেজকে কিভাবে লিখতে পারি? ভি কে কি টার্মসে লিখতে পারি? ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজকে কিভাবে লেখা যেতে পারে? এল ডিআই ডিটি টার্মসে লেখা যায় না? দেখো তো, হ্যাঁ হ্যাঁ। এল ডিআই ডিটি টার্মসে লেখা যায় তো, ইন্টু আই ডিটি, তাই তো? হুম। তাহলে ডিটি ডিটি কেটে গেল, এল বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন আই ডিআই, তার মানে কত হলো? এল আই স্কোয়ার বাই 2। স্যার এখানে কি ঝামেলা মিটে গেল? এখানে তো ঝামেলা মেটেনি, জাস্ট এটা প্রুফ হয়ে গেল, কিন্তু এর আরো একটা কম্পোনেন্ট রয়ে গেল। কেউ বলতে পারবে এর এইটা ঠিক লিখেছি কি ভুল লিখেছি? এ তো বলেই দিলাম অ্যান্সারটা। তো এইটা অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা আমি ঠিক লিখেছি, বাট দিস ইজ নট কমপ্লিট এক্সপ্রেশন। এর মধ্যে যদি এটা 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 কি ইন্টিগ্রাল বলে বলো? ইনডেফিনাইট না? এখানে হ্যাঁ কোনো হ্যাঁ। ইয়ে ছিল, হ্যাঁ আপার হ্যাঁ লিমিট রেঞ্জ লোয়ার নেই। লিমিট ছিল? হুম। রেঞ্জ না নেই তো। তো এইখানে একটা আমার কাছে ইনিশিয়াল কন্ডিশন আসার কথা ছিল, ঠিক আছে, একটা ইনিশিয়াল কন্ডিশন আসার কথা ছিল। আমি ইনিশিয়াল কন্ডিশনসটাকে জিরো ধরে নিয়েছি ফর দ্য টাইম বিং, ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশনসটাকে আমি ফর দ্য টাইম বিং জিরো ধরে নিয়েছি, কন্ডিশনটাকে আমি ফর দ্য টাইম বিং জিরো ধরে নিয়েছি, ঠিক আছে। তো সিমিলারলি যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো তাহলে কি হবে? এই যে আই এর ভ্যালু আমরা বার করলাম না, কি বার করলাম বলো? আই সমান সমান লিখেছি ডি কিউ বাই ডিটি, আর কিউ এর জায়গায় কি লিখেছিলাম? সি ডিভিসি ডিটি। মানে আই কে আমি কি লিখতে পারি? সি ডিভি ডিটি ইন্টু ডিটি। তার মানে ডিটি ডিটি এগেন কেটে গেল, সি কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ভি ভেতরে পড়ে রইলো, আর ডিভি রইলো। এবার ইন্টিগ্রেশন ভিডিবি মানে কি? সি ভি স্কোয়ার বাই 2, দ্যাট ইজ হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ দি এক্সপ্রেশন ফর এনার্জি অফ এ ইন্ডাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্যাপাসিটর। বাট এখানে ইনিশিয়াল কন্ডিশনটা আমরা কিন্তু কিছু ধরছি না, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে প্রথমে কারেন্ট ছিল 0 আর শেষে কারেন্ট হয়েছে আই। আমি এরকম একটা কন্ডিশনকে ধরে নিচ্ছি, ঠিক আছে, উইচ ইজ টু অ্যান এক্সটেন্ট ইনকারেক্ট। ইনকারেক্ট বলাটা ভুল, বাট কারেক্টই, বাট আরো একটা এলিমেন্ট আমরা এখানে অ্যাড করতে পারি, যেটা এই পজিশনটা আমরা পরে পড়বো, এই পজিশনটা আমরা পরে পড়বো, ঠিক আছে, এই পজিশনটা আমরা পরে পড়বো। তো তোমাদের এখন খাতায় এটা লেখা দরকার নেই, জাস্ট এইভাবে প্রুফ করে রেখে দাও, আর বাকি পোর্শনটা আমি তোমাদের পরে বলবো। এইটুকু শুধু লিখে রাখো, এনার্জি স্টোরড ইন এন ইন্ডাক্টর এন্ড এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর, তার ভ্যালুটা কত হয়, ঠিক আছে। আর পাওয়ার তো সব ক্ষেত্রে সমান, পাওয়ার তো তোমরা জানো ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভি ইন্টু আই। এনার্জি তোমরা জানো ইন্টিগ্রেশন পিডিটি, মানে ইন্টিগ্রেশন মানে টাইমের রেসপেক্টে। তোমরা তো জানো এনার্জিকে আমরা কি দিয়ে লিখি? পাওয়ার ইন্টু টাইম দিয়ে লিখি। তো তো এখানে আমরা ইন্টিগ্রাল করলাম, এটা ইন্টিগ্রেশন করাও একই ব্যাপার, ঠিক আছে, ইন্টিগ্রেশন করাও একই ব্যাপার। ফর দ্য কমপ্লিট সাইকেল আর ফর দ্য ইয়ে। গরম ভালো আছে। অক্টোবর মাসে গরম, আর এই অক্টোবর মাসে ঠান্ডা, নভেম্বর মাসে গরম, তাই তো? জানি না আমাদের এখানে এই কলকাতায় গরম কিনা। না না, এখানেও গরম। হুম।
হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হুম, রেজিস্ট্যান্স কি? কি বললেন? কি বললেন? রেজিস্ট্যান্স ইউনিট ও ওম। ইন্ডাকটেন্সের হেনরি। হেনরি, ঠিক আছে। আর ক্যাপাসিট্যান্স ইউনিট কি? ফ্যারাড। ফ্যারাড। হুম, এটাকে এইচ দিয়ে লেখা হয়, এটাকে এইচ দিয়ে লেখা হয়, ঠিক আছে। ইউনিট গুলো আমি এবার বলে দিলাম। আচ্ছা, এইগুলো মোটামুটি হলো। আর কি বাকি রয়েছে? ক্যাপাসিট্যান্সের বলার জন্য আর কি বাকি আছে? আচ্ছা, বলার জন্য তো অনেক কিছু আছে, বাট এই পর্যন্ত আপাতত রইল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমি জাস্ট একটা বিগিনিং করে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখবে এরপর তোমাদের আছে কিরচফস লজ, KIRCHHOFF, কিরচফস লজ, ঠিক আছে। তোমাদের টিচাররা সবার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এই কিরচফ বানানটা কি, ঠিক আছে। কতগুলো এইচ আছে আর কতগুলো এফ আছে। তো কিরচফের দুটো ল আছে, একটাকে বলে কিরচফস কারেন্ট ল, আর একটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। এই ল দুটো খুব সিম্পল, বাট একটু বুঝতে হবে, হবে না। কিরচফস কারেন্ট ল যেটা বলে, ভালো করে বুঝবে কি বলতে চাইছি। সামেশন অফ ইনকামিং কারেন্ট টু এ নোড, সামেশন অফ ইনকামিং কারেন্ট টু এ নোড is equal to 0. That is the statement of Kirchhoff's current law. আর Kirchhoff's voltage law কি বলে? এটা কি জিনিস আমি বলছি। Kirchhoff's voltage law কি বলে? একই কথা বলে। Summation of voltage drops inside a loop is 0. Inside a loop is 0, ঠিক আছে। এইটাকে বলে, এইটা কিরচফসের ভোল্টেজ ল বলে। এবার কিরচফসের কারেন্ট লকে যদি একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করি, এটার মিনিং কি? ধরো একটা সার্কিট আমি এরকম ভাবে ড্র করছি, সাপোজ দিস ইজ ওয়ান সার্কিট, ঠিক আছে। সাপোজ ধরো আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, ঠিক আছে। এবার কিরচফসের ল যেটা বলছে, যদি সাপোজ এই পয়েন্টটাকে, যেখানে সমস্ত রেজিস্ট্যান্স গুলো কানেক্ট হয়েছে, এটাকে ও বলে হচ্ছে নোড হিসাবে, ঠিক আছে। তো এই নোডের রেসপেক্টে আমি যদি ভাবি যে এর থেকে ধরো একটা কারেন্ট এসে ঢুকছে, এবং তারপর ধরো এইখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, এখান থেকে একটা কারেন্ট দিকে যাচ্ছে, এদিক থেকে একটা কারেন্ট সাপোজ দিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা দিকে যাচ্ছে। তো প্রত্যেকটা কারেন্টকে যদি আমি মার্কিং করি, সাপোজ দিস ইজ I1, দিস ইজ I2, দিস ইজ I3, দিস ইজ সে I4, দিস ইজ সে I5, দিস ইজ সে I6। তো কিরচফের কারেন্ট ল বলতে সামেশন অফ ইনকামিং কারেন্ট নোড, এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি ভাবি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, with respect to point A পয়েন্টের রেসপেক্টে যদি ভাবি, তাহলে কি হবে? ইনকামিং কারেন্ট নোড কতগুলো আছে? I1 আছে, I2 টা তো কারেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তো নোড থেকে বেরিয়ে যাওয়া কারেন্টকে যদি নোডের দিকে ঘোরাতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে তার আগে একটা মাইনাস সাইন লাগাতে হবে। তার মানে I1 মাইনাস I2, I3 ও বেরিয়ে যাচ্ছে, ওই জন্য মাইনাস I3, I4 ও বেরিয়ে যাচ্ছে মাইনাস I4, I5 ও বেরিয়ে যাচ্ছে মাইনাস I5, I6 ও বেরিয়ে যাচ্ছে মাইনাস I6, that is equal to 0. This statement is nothing but summation of incoming currents to a node equal to 0. Incoming currents to a node is equal to 0. ঠিক আছে? This is the meaning of this word.
যেই এই পয়েন্টের সাপেক্ষে যতগুলো কারেন্ট এসে ঢুকছে, ইনকামিং যতগুলো কারেন্ট আছে তাদের সমষ্টিকে আমরা জিরো হিসাবে বলবো। কোনো কারেন্টের ডাইরেকশন যদি পয়েন্ট এ থেকে, সাপোজ এটা ধরো পয়েন্ট বি হয়ে থাকে, এ থেকে বি এর দিকে যদি I2 হয়ে থাকে, তাহলে বি থেকে এ দিয়ে কত হবে? -I2 হবে। ঠিক ঠিক। তো ওই জন্য যেটা এন্টারিং আছে সেটা আমরা পজিটিভ সাইন দিয়ে দেখাবো, আর বাকিগুলো যেগুলো লিভিং আছে সেগুলোকে মাইনাস সাইন দিয়ে দেখাবো। তাহলে দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ কিরচফস কারেন্ট ল। দেখো বুঝতে পারলে কি বললাম কিরচফস কারেন্ট ল? স্টেটমেন্টটা ক্লিয়ার হলো? হুম। আচ্ছা, এবার কিরচফস এর ভোল্টেজ লটা কি বলছে? সাপোজ ধরো একটা সার্কিটে আমি এরকম ভাবে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা ভোল্টেজ ইউজ করেছি, এখানে একটা রেজিস্টর লাগিয়েছি, এখানে একটা রেজিস্টর লাগিয়েছি, এখানে একটা রেজিস্টর লাগিয়েছি। তো ওনার বক্তব্য হচ্ছে একটা লুপের মধ্যে, লুপ কোনটাকে বলে? সো দিস ইজ আ লুপ, মানে যার মধ্যে একটা কারেন্ট কমপ্লিটলি ঘুরতে পারে, পাকাতে পারে। দিস ইজ অ্যানাদার, দিস ইজ ওয়ান লুপ, দিস ইজ অ্যানাদার লুপ, দিস ইজ অলসো আ লুপ। এটাকেও আমরা একটা লুপের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল যে লুপ গুলো রয়েছে তাদের মধ্যে যদি ভোল্টেজ ড্রপকে ক্যালকুলেশন করা হয়, ফর সে দিস ইজ আ ভোল্টেজ ভি, এখানে যদি রেজিস্ট্যান্স হয়ে থাকে R1, এটা যদি রেজিস্ট্যান্স হয়ে থাকে R2, এটা যদি রেজিস্ট্যান্স হয়ে থাকে R3, এটা যদি রেজিস্ট্যান্স হয়ে থাকে R4, দেন এই লুপটাকে যদি আমি লুপ 1 হিসেবে কনসিডার করি, এই যে লুপটাকে যদি লুপ 2 হিসেবে কনসিডার করি, আর এইটাকে যদি লুপ 3 হিসেবে কনসিডার করি, ইন দ্যাট কেস ফর লুপ 1 summation of voltage drop inside the loop is 0. That means এইখানে সোর্স বাদ দিয়ে, সোর্সটাকে আমরা জেনারেলি পজিটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করি, আর সেটা বাদ দিয়ে যতগুলো ভোল্টেজ ড্রপ আছে, ফরসে কত তোমার কারেন্ট আছে, ধরো ফরসে এখানে ধরছি যে এখানে এই লুপের মধ্যে I1, ঠিক আছে? আপাতত এখানে I2 কারেন্ট আমি ধরছি না, বা I2 এখানে ধরছি, সাপোজ কারেন্ট আছে, ধরো আমি I2 কারেন্ট। তো এই যে লুপটা যেটা তৈরি হয়েছে, এই লুপের ক্ষেত্রে আমরা লিখতে পারি V মাইনাস I1 R1 মাইনাস I1 মাইনাস I2 ইন্টু R2। এটা কি করলেন স্যার? দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? I1 কারেন্ট যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? I1 R1 ভোল্টেজ ড্রপ হবে। এবার এই লুপের মধ্যে ভোল্টেজ সোর্স কোনটা? কেবলমাত্র V। ড্রপ কোনটা? I1 R1। মানে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে লোড, এক কথায় বলতে পারো। তাহলে সোর্সের আগে প্লাস সাইন, লোডের আগে মাইনাস সাইন, এরকম ভাবে বসিয়েছি। আর তার পরে যে R2টা রয়েছে, দেখো এখানে দুটো কারেন্ট আছে, একটা কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তো আরেকটা কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হচ্ছে, ওই জন্য I1 মাইনাস I2 লিখেছি। তার মানে এর মধ্যে রেজাল্টেন্ট কারেন্ট কত হচ্ছে? I1 মাইনাস I2। এখানে রেজিস্ট্যান্স কত আছে? R2 আছে, তো I1 মাইনাস I2 ইন্টু R2 লিখেছি। দ্যাট ইজ দ্য ভোল্টেজ ড্রপ। এবং যেহেতু আমি সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইন লুপ ইজ 0, তো এই ভোল্টেজ ড্রপ রেজিস্ট্যান্স সেটাকে আমরা হিসেবে শো করছি। সেই টোটাল যে এক্সপ্রেশনটা, এই টোটাল এক্সপ্রেশনটাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড লুপ 1 ইজ 0। সিমিলারলি যদি লুপ 2 এর জন্য করতে চাই, তো দেখো R3 এর মধ্যে দিয়ে কেবলমাত্র I2 কারেন্ট আছে, সো মাইনাস I2 ইনটু R3, এটা ভোল্টেজ ড্রপ, ওই জন্য মাইনাস দিয়েছি, রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে বলে মাইনাস দিয়েছি, সোর্স বাদ দিয়ে বাকি সব মাইনাস পড়বে। R4 এর মধ্যে দিয়েও শুধুমাত্র I2 কারেন্ট যাচ্ছে, সো মাইনাস I2 R4। বাট এই দিকের রেসপেক্টে আমি যদি দেখতে যাই, এই সার্কিটটার জন্য যদি দেখতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে লুপের কারেন্টটাকে আমি কনসিডার করছি, সাপোজ দিস লুপ কারেন্টটাকে আমি নিয়ে কনসিডার করছি, এই লুপটার ভোল্টেজ ড্রপ বার করছি। তো যে লুপটার ভোল্টেজ ড্রপ আমরা বার করতে যাব, সেই লুপের কারেন্টটাকে আমাকে সবসময় হায়ার ধরতে হবে। মানে যখন এই লুপের ক্যালকুলেশন করছিলাম তখন I1টাকে বেশি ধরেছি, ওই জন্য I1 মাইনাস I2 লিখেছি। আর যখন এই লুপের কারেন্টটাকে কনসিডার করব, তখন I2 মাইনাস I1 লিখবো, মানে ওই লুপের কারেন্টটাকে প্রাধান্য বেশি দেবো, ইনটু R2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? সো দিস ইজ দি KVL ইকুয়েশন ফর লুপ 1 এন্ড দিস ইজ দি KVL ইকুয়েশন ফর লুপ 2। ঠিক আছে? দেখো এটা বুঝতে পারলে কিনা। তো এই দুটো স্টেটমেন্টই কিন্তু আমাকে কি বোঝাচ্ছে বা কাকে বোঝাচ্ছে? এই দুটো স্টেটমেন্টই কিন্তু আমাকে KVL এর বা কার্চফ ভোল্টেজ লকে বোঝাচ্ছে। যেখানে আমি কি করছি, যেখানে আমি সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0 কে দেখাচ্ছি। কেবলমাত্র সোর্স যদি কোনো প্রেজেন্ট থাকে, ভোল্টেজ সোর্স, ইন দ্যাট কেস তার সাইনটা পজিটিভ হচ্ছে, আদারওয়াইজ অন্য সব ভোল্টেজ সোর্সের সাইনকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। ঠিক আছে? আজকে আপাতত আমি এই অবধি রাখবো, পরের দিন আমরা KCL এবং KVL এর উপর এক্সটেন্ডেড প্রবলেমস করব। ঠিক আছে?
তোমরা এখন কি কাজ করবে, তোমরা এখন এই কেসিএল এবং কেভিএল একটু ডিটেল যদি কোনো বই থাকে সেখান থেকে পড়বে এবং কোনো প্রবলেম করার চেষ্টা করবে, ঠিক আছে। আর তার আগে যে আমি তোমার রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলো পড়িয়েছিলাম সেগুলোকে ভালো করে রিভিশন করবে, উইথ কেসিএল কেভিএল কে পড়ে রাখবে, ঠিক আছে। এবং পরের দিন আমরা কেসিএল এবং কেভিএল এর উপর প্রবলেমস করব। তোমরা যদি এখন কোনো প্রবলেম তোমার কাছে বই থেকে থাকে তোমরা করতে পারো, আদারওয়াইজ আমরা পরের দিন এই কেসিএল কেভিএল এর উপর প্রবলেমস করব, ঠিক আছে। আজকে জাস্ট আমরা এইটুকুই শিখে রাখবো যে কেসিএল মানে হচ্ছে ইনকামিং কারেন্ট টু এ নোড ইজ ইকুয়াল 0, আর কিরচফস ভোল্টেজ ল বলছে যে সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ 0, ঠিক আছে। এবং তার রেসপেক্টে যে কেভিএল ইকুয়েশনস, এগুলোকে বলা হচ্ছে কেভিএল ইকুয়েশনস, আর এটাকে বলা হচ্ছে কেসিএল ইকুয়েশনস, ঠিক আছে। এই কেসিএল এবং কেভিএল ইকুয়েশনসকে আমাদের লিখতে জানতে হবে। কিভাবে আমি এটাকে লিখলাম সেটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। দেখো তোমরা বুঝতে পারলে কিনা কিভাবে কেসিএল ইকুয়েশন লিখলাম, কিভাবে কেভিএল ইকুয়েশন লিখলাম, ঠিক আছে। যদি বোঝা গিয়ে থাকে আমাকে জানাবে, যদি বোঝা না যায় তাও বলবে, আমি তোমাকে আরেকবার বলবো। বাট এই পর্যন্ত তোমাদের আজকে থাকবে। তোমরা বাড়িতে যদি কোনো বই থাকে তো এর রিলেটেড প্রবলেমস করতে পারো, আদারওয়াইজ পরের দিন আমরা ডিটেইলে আরো প্রবলেমস করবো এর থেকে, ঠিক আছে। আর আমার কাছে যদি এখন কোনো প্রেজেন্ট বই থাকে তো সেখান থেকে আমি কিছু স্যাম্পল প্রবলেম তোমাদের করার জন্য দিয়ে দেবো, প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো। স্যার লুপ দেখো, 1 এ বলো। কেভিএল এর লুপ 1 এর I2 মাইনাস I2 আর R3 টা একবার বলুন তো। কোনটা? এইটা এইটা বলছো? কোনটা আপনি দেখাচ্ছেন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস মাইনাস আইও I2 আর R3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখো মাইনাস, দেখো এই আছে, ঠিক আছে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? কারেন্ট আছে I2 আর R3 রেজিস্ট্যান্স, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? I2 R3 হবে। যেহেতু এটা ভোল্টেজ ড্রপ, যেহেতু এটা কোনো সোর্স নয়, ওই জন্য আমরা প্রত্যেকটা যেগুলো সোর্স নয় তার আগে একটা করে মাইনাস সাইন বসাবো, ঠিক আছে। সো ওই জন্য মাইনাস I2 R3। সিমিলারলি R4 এর ক্ষেত্রে কি হবে? কারেন্ট কত যাচ্ছে? I2, রেজিস্ট্যান্স কত আছে? I2 R4, এই R4, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? প্লাস মাইনাস I2 R4 হবে। এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে ভোল্টেজ মাইনাস হবে, প্লাস মাইনাস I2 R3 হবে, ঠিক আছে। এবার তুমি যদি অন্যভাবে বুঝতে চাও, দ্যাট ইজ তুমি এটাকে লোড হিসাবে ভাবতে পারো, ওই জন্য আমি মাইনাস সাইন এরকম ভাবেও বলতে পারো, অথবা এইভাবেও বলতে পারো যে দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো এর অপোজিট ডাইরেকশনে যেহেতু ভোল্টেজ ড্রপটা এক্সিস্ট করছে, ধরো এইখানে প্লাস এদিকে মাইনাস, মানে কারেন্ট ফ্লো এর জন্য কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো হয়? পজিটিভ টু নেগেটিভ। এই লোডের মধ্যে দিয়ে দেখবে সবসময় লোডের মধ্যে দিয়ে দেখবে পজিটিভ টু নেগেটিভ কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। যেহেতু কারেন্ট ফ্লো এর ডাইরেকশন এই ভোল্টেজ পোলারিটির অপোজিট, ওই জন্য মাইনাস সাইন এভাবেও তুমি বুঝতে পারো, অথবা এইভাবে বুঝতে পারো যে অ্যাজ ইট ইজ এ লোড, ওই জন্য এর এক পাশে ভোল্টেজ ড্রপকে আমরা নেগেটিভ হিসেবে ধরবো, ঠিক আছে। সিমিলারলি যখন আমি এই R2টা বার করতে যাচ্ছি তখন মাইনাস R2 কমন, এবার এর মধ্যে কারেন্টটা কত হবে? এই ব্রাঞ্চের কারেন্ট I2, এই ব্রাঞ্চের কারেন্ট I1। যে ব্রাঞ্চে যে লুপ নিয়ে কাজ করছি তার লুপের যে কারেন্ট হবে তাকে বেশি ধরতে হবে, সো I2 মাইনাস I1, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা একটু ভালো করে স্টাডি করে নাও। তোমাদের কাছে কোনো বই আছে? না আমার স্যার, কাছে আশফা 12 কোশ্চেনটা তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বলো। আশফা কোশ্চেনটা তো পাচ্ছি না। পাবে পাবে, সব আছে। তোমরা ওই বইটা পেয়েছো যে বইটা কিনতে বলেছিলাম? কোনটা? আশফা আছে কোশ্চেন আছে, নেটওয়ার্কস এন্ড সিস্টেম। হ্যাঁ দেখো কেসিএল কেবিল আছে। না, হ্যাঁ স্যার ওটা তো ওটাই তো পাচ্ছি। বইটাই তো পাচ্ছি না। ও বইটাই তো পাচ্ছ না, ভেরি গুড, সেটা তো আরো ভালো কথা। তাহলে অন্য বই কিনতে হবে তো। হ্যাঁ স্যার, কারণ এটা কেউ দিতে পারছে না, মানে যতই দোকানে গিয়ে বলছি ওরা বলছে যে আমাদের ইয়েতেও পাচ্ছি না, মানে কলেজ স্ট্রিটেও পাওয়া যাচ্ছে না বইটা নাকি। হ্যাঁ ওই বইটা কলেজ থেকে পাওয়া যাবে না বলেই তো তোমাদের বলেছি। কিন্তু কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে না, এটা মানে সম্ভব তো নয়, কলেজ স্ট্রিটে কোথাও না কোথাও এটা পাওয়া যাবে। না ওই ওরা যেখান বইটার থেকে আনছে প্রিন্টিং, সেখানে হয়তো নেই। না ওই বইটার প্রিন্টিং বন্ধ হয়ে গেছে, ও ঠিক আছে। তো চিন্তা করো না, তোমরা যে কোনো একটা বই কিনে নিতে পারো। তোমাদের দেখো এখানে রেফারেন্সে কি বই দিয়েছিল? এখানে রেফারেন্সে কোনো বইয়ের নাম দেয়নি? দেখো আমাদের স্যার এর বইটা কলেজে কিনতে পারো। তারা এখানে দেখো, এইখানে দেখো সিলেবাসের মধ্যে তোমরা তোমরা তো সার্কিট থিওরি পড়ছো না, সরি, তোমরা তো বেসিক ইলেকট্রিক্যাল পড়ছো। তো বেসিক ইলেকট্রিক্যালের জন্য তোমরা কি করবে?
কিছু কেনার দরকার নেই। তোমরা বেসিক ইলেকট্রিক্যালের জন্য ওই সার্কিট থিওরির জন্য আমাদের এ চক্রবর্তীর বইটা কিনতে পারো। এ চক্রবর্তী বলে একজন রাইটার আছে, ইন্ডিয়ান রাইটার, এ চক্রবর্তী, ওনার বইটা কিনতে পারো, আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওটা কি পুরো বেসিক ইলেকট্রিক্যালটা থাকবে না শুধু সার্কিট থিওরি? ওটা শুধু সার্কিট থিওরি থাকবে, এটাই হচ্ছে সমস্যা। তোমাদের বেসিক ইলেকট্রিক্যালের জন্য আলাদা করে তোমাকে সবকিছু মিলিয়ে মিশিয়ে পড়তে হবে, ঠিক আছে? বেসিক ইলেকট্রিক্যাল বলে অ্যাজ সাচ কোনো মানে যে বইগুলোই আছে সেগুলো ভাওতা, ঠিক আছে? সেইগুলো কোনোটাই পুরোটা ডিটেলসে কভার করে না, ঠিক আছে? তুমি এই হিউজের যে বইটার নামটা এখানে লেখা রয়েছে, এই বইটাও দেখতে পারো, ই হিউজেস, এই বইটাও দেখতে পারো। আর ডিপি কোঠারির বই, আচ্ছা এইটা কিনতে পারো, এই বইটা ভালো বই, এই বইটা আমি নিজে দেখেছি, এই বইটাও ভালো বই, কিনতে পারো, ঠিক আছে? বেসিক ইলেকট্রিক্যাল ওটা কি? বাই ডিপি, আচ্ছা ডিপি কোঠারি স্যারের এই বইটা কিনতে পারো, ঠিক আছে? যদি আসফাক হোসেনটা পাওয়া যেত খুব ভালো হতো, ঠিক আছে? আদারওয়াইজ এইটা, এই দেখো, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই আসফাক হোসেন, আমি দেখিয়ে দিচ্ছি, এইটা তোমরা পেয়ে যাবে, ফান্ডামেন্টালস অফ সে দুটোর মধ্যে কোনটা বেটার হবে? ইঞ্জিনিয়ারিং দা বলছি, বাই ASH হোসেন। দেখো, তোমাদের বই আমি অনেক পিডিএফ দিয়েও দিতে পারি। এই যে এইটা, এই বইটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট বইটা, এই বইটা খুব সহজ ভাষায় লেখা, ঠিক আছে? এটা খুব ভালো বই, এই বইটা 4th এডিশন, এটা কিনে নাও, ঠিক আছে? বেসিক ইলেকট্রিক্যালের জন্য তোমাদের এই বইটা কিনলেই হবে, এটা সাফিসিয়েন্ট, ঠিক আছে? দেখো স্যার এখানে কিসে একবার খুলছে, নামটা এমআরএল বলুন, খুলছে ফান্ডামেন্টাল 475 অফ। টাকা। আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও, তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি এখান থেকে, লিঙ্ক পিন কোড দিয়ে দেয় এখান থেকে, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। এটা খুব সহজ ভাষায় লেখা, আমি এই বইটার জন্য সবসময় কমেন্ট করি, যাতে তোমরা পড়ে বুঝতে পারো, ঠিক আছে? আলটিমেটলি তোমাদের আইডিয়া করতে হবে, আইডিয়া করে বুঝতে হবে আর কি, ঠিক আছে? এখানে সবকটা বই তোমাদের ভবিষ্যতে কিনতে হবে, বাট আপাতত এই বইটা কিনলেই তোমাদের চলবে। আর সার্কিট থিওরির যে বইটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই বইটার কথা বললাম। আর এইখানে নেটওয়ার্কস এন্ড সিস্টেমস নেই এখন, নেটওয়ার্ক এন্ড সিস্টেমস এইটা পেলে পেতে পারো, বাই আসফাক হোসেন। এই বইটা খুব ভালো বই ছিল, তোমরা যেহেতু ডিগ্রি পড়ছো তোমাদের এই বই দরকার পড়বে। দেখেছো কি সব দিচ্ছে, স্যার অ্যামাজনে কিছু একটা নেটওয়ার্ক এইরকমই সিস্টেম হয়, যেটা আসফাক হোসেন দিচ্ছে। দিচ্ছে না, এই যে এই তো। দিচ্ছে। কিন্তু স্যার এটা এটা মনে হচ্ছে অনলাইন তোমরা কিনে কিনতে নেবো? পারবে না, পেপার ব্যাগ। হ্যাঁ পেপার ব্যাগ, সেটা এইটা আবার কি দেখ, জিনিস? এটা পেপার ব্যাগটা ওই যে আমাদের পেপার আর কি, তুমি বইতে ফর্মে পাবে আর কি। এটা যদি কিনতে পারো, কেনা যায়, কিনতে পারো এই বইটা, এই যে 1160টা পেজ আছে, ঠিক আছে? আদারওয়াইজ এটা কিনে নাও, অত ভাবনা চিন্তা করতে হবে না, এই ফান্ডামেন্টালসটা কিনে নাও তাহলে হবে। এর ঠিক মধ্যে আছে বেসিক আমি। ইলেকট্রিক্যালটা আছে, এর মধ্যে সব থেকে সহজ ভাষায় লেখা, স্যার বলছি আমরা এখনো দেখিনি ঠিক একবার আছে? নেটে ইয়েটা পাই কিনা, নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, যদি ওটা পাই হুম, তাহলে নেট থেকে কিনে নেবো, নাহলে ফান্ডামেন্টাল এটা কিনে নেবো। হ্যাঁ এইটা কিনে নাও, এটা কিনে নাও, তোমার অসুবিধা নেই, এটাতে বেসিক পোর্শনটা সবকিছুই কভার করা আছে, খুব ভালো, এটা কিনে নাও, অসুবিধা নেই। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা সবাই ফলো করে, এটা হচ্ছে বেসিক বই, তো এটা সবাই ফলো করে, এটা সবাই ফলো করে, ঠিক আছে? এবার দেখো, বা আরো ফরেন অথরের অনেক বই আছে, ঠিক আছে? ওই যে হিউজেস যে নামটা লেখা ছিল না, এই হিউজেস এর যে হিউজেস এর বইটা, এটাও ভালো বই, এই বইটাও ভালো বই, এই যে ডিপি কোঠারি স্যারের বইটা, এটাও ভালো বই, এটা যদি তোমরা সার্চ করো পাবে, ভালো বই এটা। এই বইটা আমি পড়ে দেখেছি, এই বইটা আমি পড়েছিলাম, যদি কোনো কারণে দেখাচ্ছে না, বাট এটা ভালো বই, এটাও ভালো বই। তোমরা ওই ফান্ডামেন্টালসটা কেন, আপাতত ফান্ডামেন্টালসটা কেন, তাহলেই হবে, ঠিক আছে? ফান্ডামেন্টালসটা কেন, তাহলেই হবে। আর অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের যখন এরপর তোমরা ফাইনালি পড়তে শুরু করবে না, তখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ডিটেলস বই কিনতে হবে, তখন আর এই ছোটখাটো বই কিনলে চলবে না, তখন প্রত্যেকটা সাবজেক্টে ডেডিকেটেড বুকস তোমাকে পারচেস করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ঠিক আছে, আমি তোমাদের নোট পাঠিয়ে দিচ্ছি, আজকে এই পর্যন্তই থাক। আমি কোনো প্রবলেম পেলে তোমাদের প্রবলেম সেট পাঠিয়ে দেবো, আর নেক্সট দিন আমরা সেখান থেকে প্র্যাকটিস করবো।
আচ্ছা, তোমাদের কোনো ড্রাইভের লিংক আমি দিয়েছিলাম? কোনো ড্রাইভের লিংক আমি শেয়ার করেছিলাম তোমাদের? না তো। কিসের? হ্যাঁ কিসের? ড্রাইভের লিংক শেয়ার করিনি তো? আচ্ছা, ড্রাইভের লিংক আমি তোমাদের একটা শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এই লিংকটা শেয়ার করবে না বন্ধুদের সাথে, ঠিক আছে? এই লিংকটা আমি হচ্ছে আমার অনুষ্কাকে অবধি পার্সোনাল। শেয়ার করতে পারি। হ্যাঁ আমি অনুষ্কাকে অবধি খুব বেশি শেয়ার করতে পারি। হ্যাঁ, সেটা নিজেদের মধ্যে করবে, কিন্তু সবার সাথে করবে না, ঠিক আছে? এই লিংকটাতে তুমি যাবতীয় যা সাবজেক্ট আছে সব সাবজেক্টের সব বই পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের মেল আইডিটা একবার আমাকে হোয়াটসঅ্যাপে টুক করে লেখো দেখি। হোয়াটসঅ্যাপে টিক করে মেল আইডিটা লেখো, আমাদের গ্রুপটা মেল আইডিটা টুক করে লেখো। অঙ্কিকা, দেখো তোমার কাছে একটা মেল গেছে। অঙ্কিকা, চেক করো, তোমার কাছে একটা মেল গেছে, দেখো। হ্যাঁ স্যার। গেছে তো? ওই মেলটা থেকে তোমার যখনই দরকার পড়বে তখন তুমি যে কোনো বই এখান থেকে তুমি করে নিতে পারবে, ঠিক আছে? আমি তোমাদের, দাঁড়াও 1 মিনিট, এই কপি লিংক করে তোমাদের গ্রুপেও দিয়ে দিলাম। তোমরা দুজনের এই দুটো মেল থেকেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এবার দেখো, এর মধ্যে আমি দেখাচ্ছি প্রচুর বই আছে, তোমার যত বই লাগবে, যতগুলো পেপার আছে, এত বই আছে যে তোমরা পড়ে পাগল হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত রাইটারের সমস্ত বই এখানে পিডিএফ ফরম্যাটে রাখা আছে। এই দেখো, এই লাইব্রেরিতে ঢুকবে, এখানে দেখো তোমার বেসিক ইলেকট্রিক্যাল। এবার বেসিক ইলেকট্রিক্যাল এখানে হয়তো বিএল থেরেজার বই আছে, অথবা অন্য একটা অল্টারনেটিং কারেন্টের রাইটারের বই আছে। এবার তোমরা ধরো সার্কিট থিওরি পড়ছো, তোমরা এখান থেকে যাবে সার্কিট থিওরিতে। দেখো সার্কিট থিওরি কোনো জায়গায় লেখা আছে, ইলেকট্রিক্যাল সার্কিট থিওরি বলে লেখা নেই? হায় রে, দাঁড়া 1 মিনিট দেখছি। সার্কিট থিওরি বই কয়? আচ্ছা, সার্কিট থিওরি বইটা মনে হচ্ছে আপাতত এখানে নেই, বাকি সব সাবজেক্টের দেখার মধ্যে বই রাখা আছে, ঠিক আছে? সব ডাউনলোড করে নেবে, সব পিডিএফ, সব ডাউনলোডেবল, ঠিক আছে? সেখান থেকে তোমরা সব পেয়ে যাবে। সে কি, এখানে এটা নেই? যাই হোক, কোনো কারণে সার্কিট থিওরি বই নেই, বাকি সমস্ত সাবজেক্টে দেখো এর মধ্যে পিডিএফ তুমি পেয়ে যাবে। বেসিক ইলেকট্রিক্যালেরও পিডিএফ পেয়ে যাবে, এগুলো ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে আর প্র্যাকটিস করতে পারো কোশ্চেন। দেখতে পেলে তো কোথা থেকে ডাউনলোড করতে বললাম? হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওখান থেকে তোমরা দেখো, যদি কোনো দরকার পড়ে করতে পারো, ঠিক আছে? আমি তোমাদের পরে কিছু কোশ্চেন করে পাঠাবো, আর জাস্ট আহ, এই 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 পোর্শন অবধি পড়ে রাখো, ঠিক আছে? যে কোনো বই থেকে, যে কোনো স্ট্যান্ডার্ড বুক থেকে পড়ে রাখো, অসুবিধা নেই। আর যদি না থাকে, পড়ার দরকার নেই, যেটুকু বললাম সেটুকু খেয়াল রাখলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? এখানেই এন্ড করলাম কলটা তাহলে। স্যার আবার ইলেকট্রিক্যালটা পরের মঙ্গলবার তো, মানে এই বৃহস্পতিবার আপনি ফিজিক্স পড়াবেন তো? হ্যাঁ, বৃহস্পতিবার দিন ফিজিক্স পড়াবো। ঠিক আছে। ঠিক আছে।